হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 7-এর রায় মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার যে পরিবেশ ও বিজ্ঞান তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 3 নম্বর স্কুল পেজ হচ্ছে 231, 232 এবং 233, এই 3টা পেজের মধ্যে যে সমস্ত কোশ্চেনগুলো আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, যদি তোমরা প্রশ্নবিচিত্রার সমস্ত কোশ্চেনের অ্যান্সার যদি পিডিএফ আকারে নিতে চাও, সায়েন্স, হিস্ট্রি এবং জিওগ্রাফি 3টা সাবজেক্টে যদি তোমরা পিডিএফ নিতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে তার মূল্য রেখেছি তোমার 125 টাকা। ঠিক আছে, 125 টাকা পে করে তোমরা কিন্তু প্রশ্নবিচিত্রার সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু পিডিএফ আকারে নিতে পারো। সায়েন্স, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি 3টা সাবজেক্ট মিলে, আর যে কোনো একটা নিলে সেক্ষেত্রে তোমাকে 45। যদি তুমি সায়েন্স নাও তো শুধু 45, যদি শুধু হিস্ট্রি নাও তাহলে সেক্ষেত্রেও 45, এবং যদি শুধু জিওগ্রাফি নাও সেক্ষেত্রেও 45 পে করে তোমরা কিন্তু নিতে পারো। ঠিক আছে, কীভাবে পিডিএফগুলো পাবে? যে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে কী বলো তো, 8145150357। যারা এই পিডিএফগুলো নিতে ইচ্ছুক তারা কিন্তু আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। ওকে, এবার আসি আমরা কোশ্চেনে। প্রথমে আমরা এখানে এই যে স্কুলটা আছে, এই স্কুলের দুটো পার্ট আছে, একটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের পার্ট, একটা হচ্ছে লাইফ সায়েন্সের পার্ট। প্রথমে আমরা ফিজিক্যাল সায়েন্সের পার্টের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো। ফার্স্ট দেখো, বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম যে কোশ্চেনটা আছে দেখো, ফার্স্ট কোশ্চেন বলেছে যে আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরণ কোণ আপতন কোণ অপেক্ষা কী হবে? যে আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে প্রতিসরণ কোণ আপতন কোণের অপেক্ষা কী হবে? বড় হবে বা বড় হয়। অ্যান্সার হবে অপশান এ। নেক্সট, যে কোনটি স্বচ্ছ মাধ্যম নয়? কোনটি স্বচ্ছ মাধ্যম নয়? সঠিক অ্যান্সার হবে কুয়াশা। অ্যান্সার হবে অপশান বি, কুয়াশা। তারপরে 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন বলেছে দেখো, যে কোনো রোগীর শরীরে উষ্ণতা পাওয়া গেল 104 ডিগ্রি ফারেনহাইট, ওই উষ্ণতা সেলসিয়াস স্কেলে মাপলে কত হবে? অর্থাৎ সেলসিয়াস স্কেলের মানটা বের করতে বলেছে। তো আমরা কি জানি? আমরা জানি সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা আমরা কি জানি বলো তো? C/5 ইজিক্যাল টু তোমার F-32/9। আমাকে বের করতে বলেছে কি বলো তো? এই যে এফ এর মানটা দেওয়া আছে যে 104 ডিগ্রি ফারেনহাইট, আমাকে বের করতে বলেছে সি এর মানটা। ঠিক আছে, তাহলে সি এর মানটা বের করলে আমরা কীভাবে এখানে যে বা দিয়ে লিখতে পারবো কি, 9C ইজিক্যাল টু 5 ইন্টু 5 গুণিত এফের জায়গায় কত লিখতে পারো? 104 মাইনাস কত? 32। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে বা 9C ইজিক্যাল টু কী পাবো? 5 গুণিত আর 104 থেকে 32 বাদ দিলে কত পাবো? 104 থেকে 32 বাদ দিলে আমরা পাবো তোমার কী বলো তো? 72। ঠিক আছে, তাহলে সি সমান সমান কী পাবো? যে 5 গুণিত 72 বাই 9, 8 9 72, আর গুণ করলে কত? 5 8 40। ঠিক আছে, তাহলে সঠিক যেটা অ্যান্সার হবে কত বলো তো? 40 ডিগ্রি হবে। কত? 40 ডিগ্রি। ঠিক আছে, কি আশা করছি বুঝতে পেরেছি অঙ্কটা। বা এখানে দেখো ছোটো করে দেওয়া আছে যে সি সমান সমান 5/9 গুণিত F-32, এটা আমরা লিখতে পারবো। গিয়ে মান বসাবো, বসে পাবো কত? 40 ডিগ্রি। তাহলে সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি, 40 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট 4 নম্বর, যে স্ক্রুড্রাইভারের গতি এক প্রকার। তো স্ক্রুড্রাইভারের গতি এক প্রকার ঘূর্ণন ও সরলরৈখিক গতির মিশ্রণ। তাহলে সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান ডি, ঘূর্ণন ও সরলরৈখিক গতির মিশ্রণ। নেক্সট 5 নম্বর বলছে কার্য এ, বল বি এবং সরণ সি হলে প্রদত্ত কোন সম্পর্কটি সঠিক? মানে কার্য বল ও সরণের মধ্যে সম্পর্কটা কী হবে? তো অ্যান্সার হবে অপশান এ, বি ইজিক্যাল টু A/C। অর্থাৎ কারণ আমরা কার্য সমান সমান কী জানি? কার্য সমান সমান জানি বল ইন্টু সরণ। তাহলে এখান থেকে আমরা বল সমান সমান লিখতে পারবো কার্য বাই সরণ। আর এখানে কার্য মানে এ আর সরণ মানে কত? সি। আর আমার কী বলেছে? বি, বল হচ্ছে বি। এটা অপশানে দেওয়া আছে, তাহলে অ্যান্সার হবে কী বলতো? বি ইজিক্যাল টু A/C। 6 নম্বর কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন বলেছে যে এসআইতে বলের একক কী? এসআইতে বলের একক হচ্ছে নিউটন। ঠিক আছে,
বা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, লিখতে পারো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা নিউটন লিখতে পারো। ঠিক আছে, এসআইতে বলের একক হচ্ছে নিউটন বা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট, ফসফেট মূলকের আধান। ফসফেট মূলকের আধান হবে -3। অ্যান্সার হচ্ছে তাহলে কত? অপশন বি, -3। ফসফেট মূলকের আধান হচ্ছে তোমার কী বলো তো? -3। তারপরে 8 নম্বর কোশ্চিন, যে NaCl প্লাস AgNO3 অ্যারো AgCl প্লাস NaNO3 এই বিক্রিয়াটি হলো, এই বিক্রিয়াটি অ্যাকচুয়ালি কী বলতো? বিনিময় বিক্রিয়া। ঠিক আছে, কী বলতো? বিনিময় বিক্রিয়া। অ্যান্সার হচ্ছে অপশন ডি, বিনিময় বিক্রিয়া। কেন বিনিময় বিক্রিয়া? দেখো, যে এই যে NaCl, এই Cl, এটা বলতো এই যে এখানকার Ag-টা Cl এর সাথে যুক্ত হয়ে গেছে, আর এখানকার এনএটা কিন্তু কী বলতো? এনোর সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে এটা কি বিনিময় হচ্ছে না? চেঞ্জ হচ্ছে। এটার পরিবর্তে এখানে বসছে, এটার পরিবর্তে এটা বসছে। তাহলে এইরকম যদি তোমরা কোনো বিক্রিয়া যদি দেখতে পাও, তাহলে সেটাকে আমরা কি বলবো? বিনিময় বিক্রিয়া বলবো। ওকে। তারপরে 9 নম্বর কোশ্চিন দেখো, 9 নম্বর কোশ্চিন বলেছে যে একটি দ্রবণের pH = 6 হলে দ্রবণটি কী হবে? একটি দ্রবণের pH = 6 হলে দ্রবণটি মৃদু আম্লিক হবে। অ্যান্সার হবে কী বলতো? অপশন বি, মৃদু আম্লিক। তারপরে নেক্সট 10 নম্বর, যে বায়োডিগ্রেডেবল পলিমার হলো, বায়োডিগ্রেডেবল পলিমার হলো মাংসপেশির প্রোটিন। অ্যান্সার হবে কী বলতো? অপশন বি, মাংসপেশির প্রোটিন। তারপরে নেক্সট, প্রদত্ত কোনটি অ্যাসিড নয়? অ্যান্সার হবে অপশন এ, অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক, এটি প্রধানত কী বলতো? এটি প্রধানত একটা ভিটামিন সি। তাহলে নিচের যেটি অ্যাসিড নয় সেটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। তারপরে বলছে পটাশিয়াম আয়োডাইডের সংকেত হলো, পটাশিয়াম আয়োডাইডের সংকেত হবে KiO3। অ্যান্সার হচ্ছে তাহলে অপশন এ। এই ছিল আমাদের 1 দাগের MCQ সমস্ত কোশ্চিন। এবার আমরা 2 দাগের কোশ্চিনগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে বলবো, তোমরা যদি PDF নিতে চাও, যদি তোমরা ক্লাস 7-এর হিস্ট্রি, জিওগ্রাফি এবং সায়েন্স 3টা সাবজেক্ট যদি PDF নিতে চাও, তাহলে আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ঠিক আছে, 3টা সাবজেক্ট থেকে মোট মূল্য হচ্ছে 125 টাকা, এবং যে কোনো একটা নিলে 45 রুপিস। ওকে। তাহলে এবার 2 দাগের কোশ্চিনগুলো আসি। 2 দাগের ফার্স্ট বলেছে সত্য বা মিথ্যা লেখো। 2-এর 1 নম্বর কোশ্চিন দেখো, বলেছে সত্য বা মিথ্যা লেখো। বলছে আয়নায় গঠিত প্রতিবিম্ব হলো অসৎ বিম্ব। এটা কি হবে? সত্য হবে। আয়নায় গঠিত প্রতিবিম্ব যেটা হবে সেটা হচ্ছে অসৎ বিম্ব হবে। এটা কি? সত্য হবে। নেক্সট বলেছে শূন্যস্থান পূরণ করো। যে কোনো বস্তুর ওপর পরস্পর বিপরীত দিক থেকে সমমানের বল প্রয়োগ করলে বস্তুর ওপর ড্যাশ শূন্য হয়ে যায়। যে কোনো বস্তুর ওপর যদি পরস্পর বিপরীত দিক থেকে সমমানের বল প্রয়োগ করা হয়, তাহলে বস্তুটির ওপর ড্যাশ শূন্য হয়ে যায়। কী হবে? লব্ধি বল শূন্য হয়ে যায়। ঠিক আছে। বেগ নেই কিন্তু ত্বরণ আছে, এরূপ অবস্থার একটি উদাহরণ দাও। বেগ নেই কিন্তু ত্বরণ আছে, এরূপ একটি অবস্থার উদাহরণ দাও। অ্যান্সার হবে, একটি বস্তুকে খাড়া উপরের দিকে ছুড়ে দিলে তার সর্বোচ্চ বিন্দুতে বেগ শূন্য হয়, কিন্তু অবিকর্ষিত ত্বরণ থাকে। এরপরে নেক্সট 4 নম্বর কোশ্চিন, যে ক্লোরিন পরমাণুর তৃতীয় কক্ষপথে কটি ইলেকট্রন আছে? ক্লোরিন পরমাণুর তৃতীয় কক্ষপথে কটি ইলেকট্রন আছে? সঠিক আনসার সেটা হচ্ছে 7টি। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস যেমন 2, 8, 7। তারপরে নেক্সট বলছে কিউপ্রাস ক্লোরাইডের সংকেত লেখো। কিউপ্রাস ক্লোরাইডের সংকেত হচ্ছে CuCl। কী বলো তো? CuCl। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট 6 নম্বর কোশ্চিন বলেছে যে একটি আম্লিক দ্রবণে লাল লিটমাস কাগজ দিলে কাগজটির বর্ণের কী পরিবর্তন ঘটবে? একটি আম্লিক দ্রবণে লাল লিটমাস কাগজ দিলে কাগজটির বর্ণের কী পরিবর্তন ঘটবে? সঠিক অ্যান্সার হবে বর্ণের কোনো পরিবর্তন ঘটবে না। কী থাকবে? লালই থাকবে। তারপরে নেক্সট 7 নম্বর, যে বর্ষাকালে নুনের ভিজে ওঠার জন্য নুনের মধ্যে থাকা কোন দুটি যৌগ দায়ী? বর্ষাকালে নুনের ভিজে ওঠার জন্য নুনের মধ্যে থাকা কোন যৌগ দুটি দায়ী?
অ্যান্সার হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আর একটা হবে ক্যালসিয়াম ক্লোরাইড। কী বলো তো, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর একটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। তারপরে 8 নম্বর, শূন্যস্থান পূরণ করো। পদার্থের অবস্থা পরিবর্তনের সময় পদার্থের ড্যাশ অপরিবর্তিত থাকে। পদার্থের অবস্থা পরিবর্তনের সময় পদার্থের ড্যাশ অপরিবর্তিত থাকে। তাহলে কী হবে, উষ্ণতা বা তাপমাত্রা অপরিবর্তিত থাকে। নেক্সট 3 নম্বর হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। আমরা কিন্তু যে করে দেওয়া আছে সবটাই করবো। ফার্স্ট কোশ্চেন যেটা বলেছে যে স্নান করে ওঠার পর পাখা চালিয়ে তার নিচে দাঁড়ালে ঠান্ডা বোধ হয় কেন? স্নান করে ওঠার পর পাখা চালিয়ে তার নিচে দাঁড়ালে ঠান্ডা বোধ হয় কেন? যে পাখা চালালে শরীরের ওপর জমে থাকা জলের বাষ্পের হার বৃদ্ধি পায়। পাখা চালালে শরীরের ওপর জমে থাকা জলের বাষ্পের হার বৃদ্ধি পায়। এই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিন তাপ শরীর থেকে গৃহীত হয়, ফলে শরীর ঠান্ডা হয় এবং ঠান্ডা বোধ হয়। নেক্সট 2 নম্বর কোশ্চিন বলছে স্থিতি এবং বেগের মধ্যে দুটি পার্থক্য লেখো। স্থিতি এবং বেগের মধ্যে দুটি পার্থক্য। স্থিতি কী বলতো, যে সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন না হওয়া, আর বেগ সময়ের সাপেক্ষে নির্দিষ্ট দিকে বস্তুর সরণের হার। বেগ কী বলতো, বেগ সময়ের সাপেক্ষে নির্দিষ্ট দিকে বস্তুর সরণের হার। তারপরে 3 নম্বর বলেছে যে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লিখো। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লিখো। তো 1 নম্বর বৈশিষ্ট্য কি, যে প্রতিবিম্বটি অসৎ এবং সমশীর্ষ হয়। প্রতিবিম্বটি অসৎ এবং সমশীর্ষ হয়। আর 2 নম্বর হচ্ছে কি, যে বস্তু থেকে দর্পণের দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্বটা কী হবে, সমান হবে। এটি ছিল সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য। তারপরে দেখো বলেছে সমতা বিধান করো, এটা কিন্তু শিখতে হবে। সমতা বিধান করো দেওয়া হচ্ছে FeS প্লাস O2 অ্যারো Fe2O3 প্লাস SO3। এটা কিভাবে করবে, এটা দেখো। এটা করার জন্য প্রথমে দেখো আমাদের দেখতে সমতা বিধান মানে কি, যে দুদিকে কি থাকবে, সমান সংখ্যক পরমাণু থাকতে হবে। ঠিক আছে, তো দেখো যে এটা যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণে দেখো এখানে Fe কটা আছে, এপারে Feটা দেওয়া আছে একটা, এখানে দেওয়া আছে কত, দুটো। তাহলে আমার এপারে কী করতে হবে, দুটো নিতে হবে। তো দেখি দুটো নিয়ে আমার এটা হয় কি না। তো এখানে আমরা কী নিলাম, দুটো নিলাম, যে 2FeS প্লাস, এবার তো এখানে এখানে তোমার অক্সিজেন কটা আছে, 3টা, এখানে কটা, 2টা, মানে 5টা। তাহলে আমরা যদি 5 দিয়ে করে দিই যে 5O2 অ্যারো, তাহলে কী হচ্ছে, তাহলে এটা থেকে গেল যে Fe2O3 প্লাস SO2। দেখো এবার সব দিকে সমান হচ্ছে কিনা, যে Fe কটা, দুটা পেয়ে গেছি। কিন্তু এখানে দেখো যে এখানে আমার S কটা হচ্ছে, S একটা, কিন্তু এখানে আমরা যখনই এখানে 2 দিয়ে দিয়েছি, তাহলে এখানে S কটা হয়ে গেল, 2টা হয়ে গেল। তাহলে হচ্ছে না, তাহলে এটা কিন্তু হবে না। তোমার O3টা ঠিক আছে, 5টা হচ্ছে ঠিক আছে, কিন্তু Sটা মিলছে না। তাহলে দেখো যে এবার এটা হচ্ছে না, তাহলে কী করতে হবে, যদি আমরা এটা করে নিই, দেখো যেটা দেওয়া আছে যে F4 দিয়ে যদি গুণ করি এটাকে, আর এটাকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে দেখবে যে এখানে 4FeS, দেখো, আর এখানে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে, 4Fe হয়ে যাচ্ছে। আর S কটা, 4S, এখানেও 4S হয়ে গেছে। আর অক্সিজেনের কটা, 8, আর এখানে তোমার হচ্ছে 6, 8, 6, তাহলে এখানে দেখো যে ওটা কত হচ্ছে, এখানে 6, 3 2 6, এখানে 8, 8 6 14, আর এখানে 7 2 কত, 14। তাহলে সঠিক অ্যান্সার হবে এখানে 4FeS প্লাস 7O2 অ্যারো 2Fe2O3 প্লাস 4SO2। নেক্সট 5 নম্বর, যে তুতের জলীয় দ্রবণে লোহার ছুরি ডুবিয়ে রাখলে কি ঘটবে, সমীকরণ সহ লেখো। তুতের জলীয় দ্রবণে যদি লোহার ছুরিটা ডুবিয়ে রাখি, তাহলে কি ঘটবে, তুতের নীল দ্রবণ লোহার ছুরি ডুবিয়ে রাখলে লোহার ওপর লালচে বাদামি রঙের তামার আস্তরণ পড়বে এবং দ্রবণটি হালকা সবুজ বর্ণ ধারণ করবে। আর সমীকরণটা হবে এরকম। তারপরে নেক্সট 6 নম্বর একটা অঙ্ক আছে, যে কোনো স্থান থেকে একটি গন্তব্যস্থলে 40 কিলোমিটার পার আওয়ার বেগে পৌঁছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে আবার যাত্রা শুরুর স্থানে ফিরে আসলো। সমগ্র যাত্রাপথে গড় দূরত্ব নির্ণয় করো। তো আমরা এখানে ধরে নেব যে মোট দূরত্ব হচ্ছে কী বলতো, ডি। আমরা ধরলাম যে মোট দূরত্ব ডি, বা তুমি K/Xও ধরতে পারো। যাওয়ার সময় T1 সমান কী হবে, D/40,
এবং ফেরার সময় হবে কি D/60, যাওয়ার সময় হচ্ছে তোমার D/40 ঘন্টা, আর ফেরার সময় হচ্ছে কি D/40 60 ঘন্টা। তাহলে মোট সময় কত হবে D/40 প্লাস D/60, তাহলে যোগ করলে আমরা কি পাবো D/24 ঘন্টা পাবো। ঠিক আছে, তাহলে গড় দ্রুতির ফর্মুলা কি? গড় দ্রুতির ফর্মুলা আমরা জানি মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব কত? মোট দূরত্ব পেয়েছি তোমার কত, যে ডি, যাওয়ার এবং আসার আমরা কি 2D, আর মোট সময় কত? মোট সময় এখানে পেলাম কত D/24। তাহলে কাটাকাটি বা ডিডি কেটে যাচ্ছে, ক্যালকুলেশন করলে আমরা কি পাবো 48 কিলোমিটার পার আওয়ার। ওকে, তারপরে বলছে 7 নম্বর, যে সিমেন্ট ও বালি ঢালাই করার পর সেটিতে বেশ কয়েকদিন জল দেওয়া হয় কেন? সিমেন্ট ও বালি ঢালাই করার পর সেটিতে বেশ কয়েকদিন জল কেন দেওয়া হয়? সিমেন্ট জমাট বাঁধার সময় অভ্যন্তরীণ রাসায়নিক বিক্রিয়ার জন্য প্রচুর জলের প্রয়োজন হয়। পর্যাপ্ত জল দিলে সিমেন্ট কণাগুলি শক্ত ও দীর্ঘস্থায়ী কেলাস গঠন করে, যা ঢালাইকে শক্ত ও মজবুত করে। এটা হচ্ছে মেন কারণ। তারপরে 4 দাগের, ঠিক আছে, 4 দাগের কোশ্চেন অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, এবং যদি পিডিএফগুলো নিতে চাও তাহলে আমি ভিডিওর শুরুতে আমরা হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছি, সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পিডিএফগুলো কালেক্ট করতে পারো। ঠিক আছে, আর পিডিএফের জন্য একটা ন্যূনতম মূল্য রেখেছি, সেই ন্যূনতম মূল্য দিয়ে তোমরা পিডিএফগুলো কালেক্ট করতে পারো। তো 4-এর ফার্স্ট কোশ্চেন বলেছে, দেখো 4-এর 1 নম্বর কোশ্চেন বলেছে যে গতিশক্তি কাকে বলে? গতিশক্তি কাকে বলে? 20 নিউটন বল প্রয়োগ করার ফলে একটি বস্তুর স্মরণ ঘটে, এক্ষেত্রে 100 জুল কার্য হলে বস্তুটির স্মরণের পরিমাণ নির্ণয় করো। গতিশক্তি নির্ণয় কীভাবে করবে? দেখো, যে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে আমরা কী বলে? গতিশক্তি বলে। গতিশক্তি কাকে বলে? যে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে আমরা কী বলবো? গতিশক্তি বলবো। গণনা এবার কী করবো? যে আমরা কী জানি? আমরা কার্য সমান কী জানি? কার্য সমান বল ইন্টু স্মরণ। বল ইন্টু কি? স্মরণ। তাহলে এখানে তোমার কার্যের মান দেওয়া আছে, স্মরণের পরিমাণটা বের করতে বলেছে। ঠিক আছে, মানে এসের মানটা বের করতে বলেছে, আর এফের মানও দেওয়া আছে 20 নিউটন। তাহলে আমরা কী লিখতে পারবো? 100, এই ফর্মুলা অনুযায়ী যে কার্য 100 সমান 20 ইন্টু এস, তাহলে এস সমান কী পাবো? 100/20 সমান 5। কাটাকাটি করলে কত পাবো? 5 মিটার পাবো। নেক্সট 2 নম্বর বলছে চোট লেগে ব্যথা হলে ডাক্তারবাবুরা কী জাতীয় ওষুধ ব্যবহার করতে বলেন? চোট লেগে ব্যথা হয়ে গেলে ডাক্তারবাবুরা তোমার যে উপশমকারী ওষুধ বা অ্যালালজেসিক ব্যবহার করতে বলে। তারপর বলছে ফর্মিক অ্যাসিডের রাসায়নিক সংকেত লেখো। ফর্মিক অ্যাসিডের রাসায়নিক সংকেত হচ্ছে HCOOH। ওকে, আর এর প্রাকৃতিক নির্দেশকের নাম কি? এর প্রাকৃতিক নির্দেশকের নাম হচ্ছে হলুদ বা লিটমাস। নেক্সট বলছে লিন তাপ কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে লিন তাপ কাকে বলা হয়। আর একটা হচ্ছে 100°C উষ্ণতায় 1 গ্রাম জল ও 100°C উষ্ণতায় 1 গ্রাম বাষ্পের মধ্যে কোনটিতে তাপের পরিমাণ বেশি এবং কেন? তো প্রথমে লিন তাপ কাকে বলা হয়? যে উষ্ণতা পরিবর্তন না করে শুধু অবস্থার পরিবর্তনের জন্য একক ভরের পদার্থ যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে তাকে আমরা কি বলবো? লিন তাপ বলবো। ঠিক আছে, তারপরে কোশ্চেন বলেছে যে 100°C উষ্ণতায় 1 গ্রাম জল ও 100°C উষ্ণতায় 1 গ্রাম বাষ্পের মধ্যে কোনটিতে তাপের পরিমাণ বেশি? তো 100°C উষ্ণতায় 1 গ্রাম বাষ্পের তাপের পরিমাণটা বেশি, কারণ যে 100°C উষ্ণতায় 1 গ্রাম জলকে বাষ্পে পরিণত করতে অতিরিক্ত 537 ক্যালোরি লিন তাপ যোগ করতে হয়। 4 নম্বর, যে জলীয় দ্রবণে HCl বিয়োজিত হয়ে কী আয়ন উৎপন্ন করে এবং সাবান কি? জলীয় দ্রবণে HCl বিয়োজিত হয়ে কী আয়ন উৎপন্ন করে? এটা হচ্ছে হাইড্রোজেন আয়ন H+, আর এটা হচ্ছে Cl- ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। সাবান কি? সাবান কাকে বলবো? যে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের, যেমন স্টিয়ারিক, পালমিটিক অ্যাসিড, সোডিয়াম বা পটাশিয়াম লবণকে সাবান বলে। উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে সাবান বলে। 5 নম্বর কোশ্চেন বলেছে যে প্রাকৃতিক পলিমার ও কৃত্রিম পলিমারের মধ্যে দুটি পার্থক্য লেখো এবং থার্মোসেটিং পলিমারের উদাহরণ দাও। পার্থক্য 1, কি যে প্রাকৃতিক পলিমার প্রকৃতিতে প্রাকৃতিকভাবে পাওয়া যায়,
আর কৃত্রিম পলিমার গবেষণা করে তৈরি করা হয়। প্রাকৃতিক পলিমার প্রকৃতিতে প্রাকৃতিকভাবে পাওয়া যায়, আর কৃত্রিম পলিমার তোমার গবেষণা করে তৈরি করা হয়। 2 নম্বর, যে প্রাকৃতিক পলিমার বায়োডিগ্রেডেবল, কিন্তু কৃত্রিম পলিমার কী বলতো অপচনশীল। আর থার্মোসেটিং পলিমারের উদাহরণ হচ্ছে বেকার লাইট। নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখো। 6 নম্বর কোশ্চেন বলেছে যে নিউটনের তৃতীয় গতিসূত্রটি বিবৃত করো। তো নিউটনের তৃতীয় গতিসূত্রটা কী, যে নিউটনের প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। নেক্সট বলছে 5 গ্রাম ভরের কোনো বস্তুর ওপর কী পরিমাণ বল প্রয়োগ করলে সেটি 20 মিটার পার সেকেন্ড থেকে 8 সেকেন্ডে পরিণত হয়ে 52 মিটার পার সেকেন্ড হবে, তা নির্ণয় করো। এখানে দেখো যে ভর দেওয়া আছে কত, 5 গ্রাম। এটাকে যদি কেজিতে নিয়ে আসে যায় তবে কী পাবো, 0.005 কেজি। আর প্রাথমিক বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, অন্তিম বেগ দেওয়া আছে 52 মিটার পার সেকেন্ড, আর সময় দেওয়া আছে কত, 8 সেকেন্ড। ঠিক আছে, তাহলে ত্বরণ তাহলে কী পাবো আমরা, ত্বরণের ফর্মুলা আমরা জানি যে তোমার কী বলো তো, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। তাহলে 52 মাইনাস 20/8 মানে 32/8 সমান কত, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার প্রযুক্ত বল সমান কী জানি, যে বল সমান কী জানি, এফ ইন্টু এ। বল এফ সমান কি, এম ইন্টু এ, মানে ভর ইন্টু ত্বরণ। তাহলে এম সমান কত পেয়েছি, এম সমান কত দেওয়া আছে 0.005, আর ত্বরণের মান পেয়েছি 4। তাহলে সমান গুণ করলে আমরা 0.02 বা 2000 ডাইন। এই ছিল আমাদের ফিজিক্যাল সায়েন্সের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। এবার আমরা লাইফ সায়েন্সের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে বলবো যে তোমরা ক্লাস 7-এর হিস্ট্রি, জিওগ্রাফি এবং সায়েন্স এই 3টা সাবজেক্ট যদি তোমরা প্রশ্নবিতে সমস্ত কোশ্চেনের সলিউশন যদি পিডিএফ আকারে নিতে চাও, তাহলে আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ঠিক আছে, এর জন্য একটা ন্যূনতম মূল্য রেখেছি, এই ন্যূনতম মূল্য দিয়ে তোমরা কিন্তু পিডিএফগুলো কালেক্ট করতে পারো। ঠিক আছে, তো পিডিএফ নেওয়ার জন্য অবশ্যই আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। আর কীভাবে পেমেন্ট করবে সেটা আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের বলে দেবো। তো এবার আসি আমরা জীবনবিজ্ঞানের যে কোশ্চেনগুলো আছে। ফার্স্ট যে কোশ্চেন দেওয়া আছে দেখো, যে প্রতিদিন খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয় এমন একটি ভিটামিন হলো। প্রতিদিন খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয় এমন একটা ভিটামিন হলো। অ্যান্সার হবে অপশান সি, ভিটামিন সি। কী বলো তো, ভিটামিন সি। এমন একটা খাদ্য হলো যেখানে তোমার একটা ভিটামিন থাকে, খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয় এমন একটা ভিটামিন থাকে, সেটা হচ্ছে কী বলো তো, ভিটামিন সি। 2 নম্বর, যে অ্যাক্টিন প্রোটিন পাওয়া যায়। অ্যাক্টিন প্রোটিন পাওয়া যায় কোথায়, পেশিতে। সঠিক অ্যান্সার হবে অপশান বি, পেশিতে পাওয়া যায়। তারপরে 3 নম্বর বলেছে যে আইসক্রিমে ব্যবহৃত ক্ষতিকারক রাসায়নিক পদার্থটি হলো। আইসক্রিমে ব্যবহৃত ক্ষতিকারক রাসায়নিক পদার্থটি হলো ট্রান্স ফ্যাট। অ্যান্সার হবে অপশান ডি, ট্রান্স ফ্যাট। আইসক্রিমে ব্যবহৃত ক্ষতিকারক রাসায়নিক পদার্থ হলো কী বলতো, ট্রান্স ফ্যাট। নেক্সট 4 নম্বর, যেসব খাবারের প্রোটিনের পরিমাণ বেশি তাতে যে ধরনের অণুজীবের সংক্রমণ হয় তা হলো। যেসব খাবারের প্রোটিনের পরিমাণটা বেশি তাতে যে ধরনের অণুজীবের সংক্রমণ হয় তা কি, সেটা হচ্ছে কী বলতো, ব্যাকটেরিয়া। অ্যান্সার হবে অপশান এ, ব্যাকটেরিয়া। নেক্সট 5 নম্বর, যে অটিজম এর একটি লক্ষণ হলো। অটিজম এর একটি লক্ষণ সেটা কী বলতো, সামান্য উত্তেজনা তো কী বলতো, অতিরিক্ত সংবেদনশীলতা। অ্যান্সার হবে অপশান ডি। কী হবে, অ্যান্সার হবে অপশান ডি। নেক্সট 6 নম্বর, ভারতের আন্দামান নিকোবর অঞ্চলের যে হটস্পটের অন্তর্গত, ভারতের আন্দামান নিকোবর অঞ্চল যে হটস্পটের অন্তর্গত সেটা কি, সেটা হচ্ছে সুন্দারল্যান্ড। অ্যান্সার হবে অপশান ডি, সুন্দারল্যান্ড। নেক্সট 7 নম্বর, ইনফ্লুয়েঞ্জা হলো একটি বায়ুবাহিত রোগ। অ্যান্সার হবে অপশান এ, কী বলতো, অপশান এ, বায়ুবাহিত রোগ। তারপরে বলেছে যে পৃথিবীতে অতি জীববৈচিত্র্য সম্পন্ন দেশ এর সংখ্যা হলো। পৃথিবীতে অতি জীববৈচিত্র্য সম্পন্ন দেশ হলো 17টি। অ্যান্সার হবে অপশান এ, 17টি। নেক্সট, যে ডিসলেক্সিয়ার রোগ হয় সীসা দূষণের ফলে। কী বলতো, সীসা দূষণের ফলে। অ্যান্সার হবে অপশান সি। নেক্সট বলেছে শূন্যস্থান পূরণ করো। ফার্স্ট 1 নম্বর,
যে অ্যালার্জি সৃষ্টিকারী পদার্থকে ড্যাশ বলা হয়, অ্যালার্জি সৃষ্টিকারী পদার্থকে ড্যাশ বলা হয়। অ্যান্সার হবে অ্যালার্জেন। সঠিক অ্যান্সার হবে কী বলতো? অ্যালার্জেন। অ্যালার্জি সৃষ্টিকারী পদার্থকে কী বলা হয়? অ্যালার্জেন বলা হয়। নেক্সট কোশ্চেন বলেছে যে প্লাজমোডিয়াম মুখ্য পোষক হলো, প্লাজমোডিয়ামের মুখ্য পোষক হলো কী বলতো? স্ত্রী অ্যানোফিলিস মশা। প্লাজমোডিয়ামের মুখ্য পোষক হলো স্ত্রী অ্যানোফিলিস মশা। নেক্সট বলেছে লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের কাজে সাহায্যকারী মৌলটি হলো ড্যাশ। লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের কাজে সাহায্যকারী মৌলটি হলো কী বলতো? লোহা, আয়রন বা এফি। নেক্সট সত্য অথবা মিথ্যা লেখো। ফার্স্ট বলেছে যে পাতার ক্ষেত্রফল যত কম তার CO2 গ্যাস শোষণের হার তত কী বলতো? বেশি। যে পাতার ক্ষেত্রফল যত কম তার CO2 গ্যাস শোষণের হার তত বেশি। তাহলে সঠিক অ্যান্সার হবে কী বলতো? মিথ্যা। নেক্সট যে দিনের বেলা কিউলিক্স মশা কামড়ায়, এটা কি হবে? মিথ্যা হবে, কারণ দিনের বেলা এডিস মশা কামড়ায়। নেক্সট 3 নম্বর যে ল্যাক্টোব্যাসিলাস হলো একটি উপকারী ব্যাকটেরিয়া, এটা কী হবে? সত্য। ল্যাক্টোব্যাসিলাস হলো একটি উপকারী ব্যাকটেরিয়া। তারপরে 4 নম্বর কোশ্চেন যে একটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন বলেছে যে SPM কি? SPM হচ্ছে যে বাতাসে ভেসে থাকা অতি সূক্ষ্ম কঠিন বা তরল কণাকে SPM বলা হয়। এর ফুল ফর্ম কী বলতো? সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। কী বলতো? সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। তাহলে SPMটা কি? SPM হচ্ছে বাতাসে ভেসে থাকা অতি সূক্ষ্ম কঠিন বা তরল কণাকে SPM বলা হয়, যার ফুল ফর্ম হচ্ছে কী বলতো? সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। তারপরে নেক্সট জলে কত মাত্রায় আর্সেনিক থাকলে তাকে দূষিত বলা যায়? জলের মধ্যে প্রতি লিটার জলে 0.05 mg এর বেশি আর্সেনিক থাকলে সেটাকে আমরা দূষিত জল বলবো। তারপর হচ্ছে কোরাল বলতে কী বোঝায়? যে কোরাল বা প্রবাল হলো এক প্রকার সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী যা ক্যালসিয়াম কার্বনেটের কঙ্কাল তৈরি করে প্রবাল প্রাচীর গড়ে তোলে। কোরাল বা প্রবাল হলো এক প্রকার সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী যা ক্যালসিয়াম কার্বনেটের কঙ্কাল তৈরি করে প্রবাল প্রাচীর গড়ে তোলে। নেক্সট বলছে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5 জুন। সঠিক অ্যান্সার কী বলতো? 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় বা পালন করা হয়। নেক্সট যে রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়? রিকেট রোগ যে ভিটামিনের অভাবে হয় সেটা হচ্ছে ভিটামিন ডি। কী বলতো? ভিটামিন ডি। তারপরে যে পৃথিবীতে মিষ্টি জলের পরিমাণ কত? পৃথিবীতে মিষ্টি জলের পরিমাণ হচ্ছে প্রায় 3%। ঠিক আছে, প্রায় 3%। এই ছিল আমাদের 4 দাগের কোশ্চেন। এবার আমরা 5 দাগের কোশ্চেন যে আছে সেই কোশ্চেনগুলো নিয়েও আলোচনা করব। তার আগে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং যদি PDF নিতে চাও তাহলে আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ওকে, এর জন্য একটা ন্যূনতম মূল্য রাখা আছে। যদি 3টা সাবজেক্ট নাও, সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, সেক্ষেত্রে 125 টাকা পে করতে হবে। আর যদি একটাই নাও তাহলে সেক্ষেত্রে 45, প্রতিটা সাবজেক্ট 45 করে। 5-এর 1 নম্বর কোশ্চেন দেখো, বলেছে পরিবেশের নতুন জীবের আগমন জীববৈচিত্র্য ধ্বংসের একটি প্রধান কারণ, উদাহরণ দাও। এবং গঙ্গার শোষকের বিপন্ন হওয়ার কারণ কি? 1 দাগের কোশ্চেন হচ্ছে ভারতে অ্যামাজনের কচুরিপানা ও তিলপিয়া মাছ প্রবর্তনের ফলে দেশীয় জলজ উদ্ভিদ ও মাছের বৈচিত্র্য হ্রাস পেয়েছে। আর গঙ্গার শোষকর বিপন্নতার কারণ হচ্ছে যে নদীর জলদূষণ, নদীর গর্ভে বাঁধ নির্মাণ এবং মৎস্যজীবীদের জালে আটকে পড়ে মৃত্যু। এটা হচ্ছে মেন কারণ। আর 2 নম্বর কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন বলেছে যে অ্যানোফিলিস মশা ও কিউলেক্স মশার মধ্যে দুটির প্রধান পার্থক্য লেখো। আর মশার ল্যাব্রাম অঙ্গের কাজ কী? পার্থক্য 1, যে অ্যানোফিলিস মশা স্থির জলের ওপর সমান্তরালে বসে, কিন্তু কিউলেক্স মশা কোণ করে বসে। স্থির জলের ওপর অ্যানোফিলিস মশা স্থির জলের ওপর সমান্তরালভাবে বসে, কিন্তু কিউলেক্স মশা কোণ করে বসে। 2 নম্বর যে অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া ছড়ায়, আর কিউলেক্স মশা কী ছড়ায়? ফাইলেরিয়া ছড়ায়। ঠিক আছে, তোমরা কিন্তু ছক করে লিখতে পারো, এভাবে ছক করে লিখতে পারো। এখানে তোমরা লিখে দিলে যে অ্যানোফিলিস মশা স্থির জলের উপর সমান্তরালভাবে বসে, কিন্তু কিউলেক্স মশা কোণ করে বসে। আর অ্যানোফিলিস এখানে 2 নম্বর লিখবে অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়, আর কিউলেক্স মশা ফাইলেরিয়া রোগ ছড়ায়। ঠিক আছে, এভাবে লিখতে পারো।
আর নেক্সট বলছে মশার ল্যাব্রাম অঙ্গের কাজ কী? ল্যাব্রামের কাজ হচ্ছে রক্ত চোষার সময় চামড়া ফুটো করা এবং তরল খাদ্য গ্রহণ করা। রক্ত চোষার সময় চামড়া ফুটো করা এবং তরল খাদ্য গ্রহণ করা। নেক্সট কোয়াশিওরকর ও ম্যারাসমাস রোগের কারণ কী? কোয়াশিওরকর ও ম্যারাসমাস রোগের কারণ কী? এক, যে কোয়াশিওরকরের রোগের কারণ হচ্ছে কি খাদ্যে প্রোটিনের অভাব, আর ম্যারাসমাস রোগের কারণ হচ্ছে কি খাদ্যে প্রোটিন ও ক্যালোরি উভয়ের অভাব। আর ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে ভিটামিন এ এর অভাবে কী বলতো রাতকানা রোগ হয়, বা রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? রাতকানা রোগ যে ভিটামিনের অভাবে হয় সেটা হচ্ছে তোমার কী বলতো ভিটামিন এ। তারপরে নেক্সট কোশ্চিন দেখো 4 নম্বর, যে ছত্রাকের দুটি গুরুত্ব লেখো, এটি এক ক্ষতিকারক ছত্রাকের নাম লেখো। ছত্রাকের দুটি গুরুত্ব, এক নম্বর হচ্ছে যে পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে অ্যান্টিবায়োটিক প্রস্তুত হয়। 2, ইস্ট ব্যবহার করে পাউরুটি ও অ্যালকোহল তৈরি করা হয়। আর একটি ক্ষতিকারক ছত্রাক হচ্ছে কী বলতো পুসিনিয়া গ্রামিনিস। নেক্সট 5 নম্বর, যে কোনো অঞ্চলকে কখন হটস্পট বলা যায়? আর একটি করে বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণীর নাম লেখো। যে কোনো অঞ্চলকে কখন হটস্পট বলা যায়? যে যখন অঞ্চলে প্রচুর পরিমাণে স্থানিক প্রজাতি থাকতে হয় এবং প্রজাতিগুলির অন্তত 70% বাসস্থান ধ্বংসের মুখে হতে হবে। আর বিপদগ্রস্ত উদ্ভিদ হচ্ছে সর্পগন্ধা, আর বিপদগ্রস্ত প্রাণী হচ্ছে একশৃঙ্গ গন্ডার। নেক্সট 6 নম্বর, যে WWF ও ইউনিসেফ এর সম্পূর্ণ নাম লেখো। আর এর দুটি প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম। তো WWF এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, আর ইউনিসেফ এর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। আর দুটো গ্রিনহাউস গ্যাস, একটা হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড, আর একটা হচ্ছে কী বলতো মিথেন। নেক্সট, যে পাস্তুরাইজেশন কীভাবে তৈরি করা হয় এবং ড্রপসি রোগের কারণ কী? পাস্তুরাইজেশন দুধকে নির্দিষ্ট তাপমাত্রা যেমন 63 থেকে ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিট বা 72 ডিগ্রি সেলসিয়াসে 15 সেকেন্ডে উত্তপ্ত করে হঠাৎ ঠান্ডা করে জীবাণুমুক্ত করার পদ্ধতিকে কী বলতো পাস্তুরাইজেশন। আর ড্রপসি রোগের কারণ হচ্ছে শিয়াল কাটার জীব মিশ্রিত সরষের তেল গ্রহণ, বীজ মিশ্রিত সরষের তেল গ্রহণ। নেক্সট, খাদ্য শৃঙ্খল কী? এবং এটি হচ্ছে তোমার এই স্কুলের লাস্ট কোশ্চিন। আর এই লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো খাদ্য শৃঙ্খল কী? যে খাদ্য শৃঙ্খল হচ্ছে যে শৃঙ্খলার প্রক্রিয়ায় খাদ্যের সঞ্চিত শক্তি উৎপাদক থেকে পরপর বিভিন্ন খাদ্য স্তরে প্রবাহিত হয় তাকে খাদ্য শৃঙ্খল বলে। যেমন ঘাস থেকে ঘাসফড়িংকে আবার ব্যাঙ খায়, ব্যাঙকে আবার সাপ খায়, এটা হচ্ছে তোমার কী বলতো খাদ্য শৃঙ্খল। এই ছিল আমাদের 3 নম্বর স্কুলের সমস্ত কোশ্চেনের কিন্তু অ্যান্সার, ঠিক আছে? শেষে বলব তোমাদের যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং এরপরে ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন তোমার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।